আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় শিক্ষায় বেহাল দশা কি কাটবে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ২১-এর রাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনায় যাওয়ার আগে আমাদের প্রশ্ন শিক্ষায় বেহাল দশা কি কাটবে, সেই একটি বড় প্রশ্ন আর কি। সেই প্রশ্নে যাওয়ার আগে আপনার ব্যক্তিগত একটি অনুভূতি জানতে চাই। আপনি তো দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, সেখান থেকে দেশে ফিরে এলেন, তারপরে আপনার সুযোগ ছিল কর্পোরেট জগৎ কিংবা ব্যবসায় যোগ দেওয়ার, সেটি না করে আপনি চলে আসলেন শিক্ষাকতা রাজনীতিতে। কেন মানে শিক্ষাকতা রাজনীতি বেছে নিলেন? আচ্ছা, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ২১ টিভির সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি ব্যবসায়ী জগতে কাজ করেছি ১-২ বছর। ব্যবসায়ী জগতে মানে ইন দ্য সেন্স যে আমার বাবার জন্য কাজ করতে চেষ্টা করেছি ১-২ বছর। আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম অলমোস্ট ১০ বছরের কাছাকাছি। বহির্বিশ্বে মানে ওয়েস্টার্ন ইউরোপে, আমেরিকায় কর্পোরেট ওয়ার্ল্ডে অলমোস্ট ১০ বছরের কাছাকাছি ছিলাম। তো কর্পোরেট ওয়ার্ল্ডে যেটা হয়েছিল যে আমি খুব অল্প সময় কাজ করার পরই কনসাল্টিং দুনিয়াটাতে চলে যাই। তো কনসাল্টিং দুনিয়াতে যাওয়ার পর ওখানেও আসলে রিসার্চই কাজ। সো আগে থেকেও আমি আসলে একটু একাডেমিক বেন্টেরই ছিলাম। তারপর কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করার পরও আরেকটু একাডেমিক বেন্ট বেড়ে যায়। ফাইনালি যখন দেশে ফিরে আসি তখন ফুললি একাডেমির ভিতরে চলে যাই। লেখালেখিও করেছেন, সাংবাদিকতা? লেখালেখি অনেক আগে করেছি, জি অনেক আগে থেকে করেছি। এখনও হয়তো কম বেশি দু এক সময় একটু অপেড লিখি, দু এক সময় একটু বই লিখি। আগামী মাসে মানে মার্চ মাসে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে একটা বই আসছে। এটাও একাডেমিক বই যদিও, বাট আসছে ইনশাআল্লাহ। তখন মানে সেটার সাথে শিক্ষামন্ত্রীর কোনো সম্পর্ক নেই, এটা আরো বছরখানেক আগে থেকে আমরা জানি, আরো বছরখানেক আগে লেখা। এটা এখন আর কি শিক্ষাবিদ বা শিক্ষানুরাগী আপনাকে বলাই যায় নিশ্চয়ই, যেহেতু আপনি অনেক দিন ধরেই কাজ করছেন, শিক্ষা সংস্কার নিয়ে কাজ করছেন, সমাজ সংস্কার নিয়ে কাজ করছেন। শিক্ষক থেকে শিক্ষা প্রতিমন্ত্রী, এই বিষয়টি কি আসলে আপনাকে অনুভূতি কেমন? আসলে দেখেন, অনুভূতি হলো আমরা কাজ করি সর্বসময় জনগণের জন্য। তো বাংলাদেশের এবং বিশেষ করে ঢাকা ১৩-র নাগরিকরা, ভোটাররা আমাকে বেছে নিয়েছে। সো তাদের আস্থার জায়গায় আমি যেতে পেরেছি। তারা আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছে, যাদের তাদের জনপ্রতিনিধি বানিয়েছে। এবং তাদের জনপ্রতিনিধি হিসেবে আমাকে পছন্দ করার প্রেক্ষিতে জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে। তো প্রথমত আমার দায়ভার পুরো জাতির কাছে, তারপর স্পেসিফিক আমার দায়িত্ব আপনার ঢাকা ১৩-র সকল নাগরিকের কাছে, এবং তারপর আমার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী যেই দায়িত্বটি আমাকে দেবেন সেটা পালন করা। তো উনি শিক্ষা মন্ত্রণালয় দিয়েছেন, তাহলে এখন শিক্ষা মন্ত্রণালয় পালন করব। উনি যদি অন্য যে কোনো মন্ত্রণালয় বা অন্য কোনো জায়গায়, মানে মন্ত্রণালয়ের বাইরে মন্ত্রীর দায়িত্ব না, অন্য কোনো দায়িত্ব দিতেন, সেটাই জনগণের জন্য পালন করাই আমার কাজ হতো। তো আমি অত্যন্ত আনন্দিত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, বিকজ আমি মনে করি জাতির সামনে এগিয়ে যাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা দুটো বিষয় আছে, মানে অনেকগুলো না, ৪-৫টা না, একটা দুটো বিষয় আছে, সেই একটা দুটো বিষয়ের ভিতরে শিক্ষা। এবং আমাদের বাজেটেরও একটা বড় অংশ শিক্ষা, ইতিমধ্যে একটা বড় অংশ শিক্ষা, এবং এটা আরও বড় অংশ আমরা বানাতে চাই। যেই দেশগুলো উন্নয়ন করতে সক্ষম হয়েছে নিজেদের, সেই দেশগুলোতে আমরা ৫-৬% জিডিপির তাদের শিক্ষা বাজেট ইউজুয়ালি দেখে থাকি। আমাদের তো অনেক কম, আমাদের ২-এর আশেপাশে, হ্যাঁ ২-এর আশেপাশে, ২-এর একটু কম, ২-এর আশেপাশে। এবং এটা মানে অনেক বছর ধরেই, মানে এটা এমন না যে আগে বেড়েছে। তো এখানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা প্রমিস করেছেন দেশবাসীর কাছে, যেই প্রমিসগুলোর ভিত্তিতে আমরা জয়ী হয়ে এসেছি। প্রমিস করেছেন যে শিক্ষা বাজেট 5% অফ জিডিপি উনি নিয়ে আসবেন। তো এখন সেটা আমাদের দায়িত্ব, মন্ত্রণালয়ের দায়িত্বে আমি আছি এবং আমার সাথে মন্ত্রী মহোদয় জনাব এহসানুল হক মিলন এমপি আছেন। আমরা দুজন মিলে একসাথেই কাজ করছি সব কিছুতে। তো আমাদের দুজনের প্রায় বড় গুরু দায়িত্ব পড়েছে যে 2% or around 2% অফ জিডিপি যে বাজেট, সেটা 5% নিয়ে যাবে, এবং 5% নিয়ে যে এটা কার্যকরী করতে হবে। যেমন 2-1 দিন আগেই কোথাও কথা বলছিলাম যে আমাদের এই শিক্ষা বাজেটেরও বড় কয়েকটা প্রবলেম আছে। একটা হলো অনেকগুলো প্রকল্পই পুরো বাজেট ব্যবহার করতে পারে না, অনেক টাকা ফেরত যায়। আমরা গত অর্থ বছরে সেটি দেখেছি যে অব্যবহৃত রয়ে গেছে, সেটি ফেরত গেছে। যেমন একটা পার্টিকুলার ডিভিশনের কথা বলতে পারি, সেটার 53% বাজেট ফেরত চলে গেছে। জি,
একটা বিশাল একটা অধিদপ্তর, তাদের 53% বাজেট ফেরত চলে গেছে, ইউজই করতে পারেনি। এটা একটা প্রবলেম আছে। বাজেটে ইনএফিসিয়েন্সি প্রবলেম আছে, মানে টাকা নষ্ট করা, এবং ওই প্রজেক্টটাই হয়তো দরকার ছিল না, এরকম অনেক ইনএফিসিয়েন্সি আছে। তারপর আছে করাপশন বিশাল আকারে। তো এই সবগুলো জিনিসও পরিষ্কার করতে হবে। এর সাথে খরচ, মানে খরচের এইগুলো পরিষ্কার করতে হবে। এরপর খরচ আরও দ্বিগুণের বেশি বাড়াবো আমরা। তার মানে আমরা কত এফেক্টিভলি এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব, সেটা এখান থেকেও আপনারা একটা স্ন্যাপশট পেতে পারেন। আমরা টোটাল নতুন শিক্ষা ফিলসফি নিয়ে আসছি। গত 55 বছর বাংলাদেশে আমাদের দুর্ভাগ্য বলি, যেটাই বলি, সেই মনে করেন ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন থেকে রিপোর্ট থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো ভিশন ছিল না। মানে সবাই শিক্ষিত হব, চলো, মানে এটা কোনো ভিশন না, মানে কোনো টার্গেট। জাতীয় শিক্ষা ব্যবস্থার একটা টার্গেট। মনে করেন আমরা 10 বছরে 100% জনগণকে বেসিক আপনার অক্ষর শিক্ষা এবং মানে আপনার কি বলে নাম্বার শিক্ষা দিব, এটা একটা টার্গেট, রাইট? এরকম কোনো টার্গেট গত 55 বছর আমাদের ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে একটা টার্গেট দিয়েছে, একটা ভিশন দিয়েছেন, নিড বেসড এডুকেশন। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর আগামী দিনে যেন ক্যারিয়ারের পাথওয়েটা একদম পরিষ্কার থাকে, এটা হলো একটা ভিশন। জি, চমৎকার ভীষণ। সেই ভীষণ অনুযায়ী নিশ্চয়ই আপনারা কাজ করবেন। আপনি বলছিলেন যে যে জাতির কয়েকটি ইস্যু আছে, সেটির মধ্যে শিক্ষা একটি অন্যতম। আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড বলা হয়। যে জাতি শিক্ষায় যত বেশি উন্নত, সেই জাতির অগ্রসর তত বেশি হয়। কিন্তু আমরা গত স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে আমাদের সেই মেরুদণ্ডটা এখনো পর্যন্ত ঠিক সোজা করে আমরা দাঁড়াতে পারিনি। আমি যদি একটা পরিসংখ্যান উল্লেখ করি, আপনি নিশ্চয়ই জানেন সেই বিষয়টি। শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মোট সাক্ষরতার হার বর্তমানে 78.7%। বিশ্বব্যাংকের এক গবেষণা উল্লেখ করা হয়, দেশের প্রায় 75% শিক্ষার্থী কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে ব্যর্থ। এতে দেখা যায় বাংলাদেশের প্রতি 10 জন শিক্ষার্থীর মধ্যে 6 জনই কর্মসংস্থান উপযোগী নয়। মানে একটা জিনিস আমরা দেখছি যে শিক্ষার হার বেড়েছে, শিক্ষার হার না, আমি বলবো যে সাক্ষরতার হার বেড়েছে, কিন্তু মানের দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। দেখেন, আমাদের শুধু সাক্ষরতা হার বাড়েনি, সার্টিফিকেটের হারও বেড়েছে। জি, কিন্তু এই সার্টিফিকেট কাউন্টস ফর নাথিং, বা কাউন্টস ফর ভেরি লিটল। নাথিং হয়তো বেশি শক্ত হয়ে যায়, কাউন্টস ফর ভেরি লিটল। আমরা গত বছরই একটা বড় রিপোর্ট পরে বেরিয়েছিল, সব নিউজ পেপার ফ্রন্ট পেজে ছাপিয়েছিল, যে সিঙ্গাপুরের শিক্ষার মান আর আমাদের শিক্ষার মান কম্পেয়ার করে তারা বলেছিল যে আমাদের এইচএসসি পাশের যে শিক্ষার মান, সিঙ্গাপুরে ক্লাস 6 ইকুইভ্যালেন্টের সেম শিক্ষার মান। মানে 6 বছর এক্সট্রা পড়াশোনা করবার পর আমাদের অ্যাভারেজ শিক্ষার্থী সিঙ্গাপুরের ক্লাস 6 এর অ্যাভারেজ শিক্ষার্থীর সমসমান। এটা দুঃখজনক না ভাই? আমরা গত 5-7 বছর ধরে, মানে 1-2 বছর না, 5-7 বছর ধরে IIM GPA 5 জিনিসপত্রতে হাসাহাসি করছি। হতেই পারে একটা আইরনিক হাসি, কিন্তু এটা আসলে হাস্যকর না, এটা অত্যন্ত দুঃখজনক। বাট যেই ছেলেটা বা যেই মেয়েটা বলছে অপারেশন সার্চলাইট হলো আপনার ওই হসপিটালে অপারেশন করার সময় জ্বালায়, বা IIM GPA 5, সে কিন্তু ফেল করেনি। জাতি হিসেবে আমরা ফেল করেছি তাদেরকে বেসিক শিক্ষাটা দান করতে। অবশ্যই। এবং এখানে অনেক কিছুর ব্যর্থতা আছে, সিস্টেমের ব্যর্থতা আছে, স্ট্রাকচারের ব্যর্থতা আছে, এফিসিয়েন্সির ব্যর্থতা আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি ভিশনের ব্যর্থতা আছে। আমাদের কোনো ভিশন ছিল না, এবং এই জায়গাটাতে সবচেয়ে বড়ভাবে ধন্যবাদ জানাতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি ভিশনটা নিয়ে এসছেন। নেতৃত্বের মূল আপনার জায়গায় কিন্তু দুটো, একটা ভিশন, একটা স্বপ্ন সবাইকে দেখাতে পারা, যেটা বাস্তবিক স্বপ্ন, জি, এবং সবাই ভেতরে ওই বিশ্বাসটা আনতে পারা যে এই স্বপ্ন আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো। কিভাবে করবো এগুলো আমাদের কাজ, জি, স্বপ্নটা তৈরি করা, বাট স্বপ্নটা এবং স্বপ্নতে বিশ্বাস আনা। তো স্বপ্নটা জনাব তারেক রহমান পুরো জাতিকে দেখিয়েছেন, এবং সবাই স্বপ্নতে বিশ্বাস করেছে। এটার প্রমাণই যে আজকে আমরা সবাই সংসদে আছি। সো জনাব তারেক রহমান নেতা হিসেবে আমাদেরকে নেতৃত্বের কাজটা করে দিয়েছেন। বাকি এখন সাজিয়ে গুছিয়ে স্বপ্ন বাস্তবায়নের কাজ আমাদের, যার মধ্যে মনে করেন প্রমুখ আছি আমি এবং এহসানুল হক মিলন MP, আমরা দুজন আছি, মানে মন্ত্রী মহোদয় এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব, আমরা দুজন আছি। বাট আমাদের দায়িত্ব এখন ওই স্বপ্নটা বাস্তবায়ন করা। জি, শিক্ষার মানের কথা আমরা বলি, শিক্ষার মানের ক্ষেত্রে একটি জিনিস যেটি আসে, যে শিক্ষকদের মানে শিক্ষিত করা বা প্রশিক্ষণের বিষয়টি, যেটা সেটি আমরা খুব বেশি পাই। বা আমরা যদি ধরি যে প্রাথমিক শিক্ষার যে ভিত্তিটা আমাদেরকে তৈরি করে দেওয়া হয়, সেই যেসব শিক্ষকরা আছেন তাদেরকে আমরা ঠিকভাবে কি গড়ে তুলতে পেরেছি এই এত দীর্ঘ? দেখেন, আমাদের শিক্ষায় যেমন একটা ছোট্ট প্রবলেমের কথা বলি, প্রবলেম অনেকগুলো, একটা ছোট্ট প্রবলেমের কথা বলি।
আমাদের শিক্ষার মান, আমি এটা রিলেটেড টিচার্সে আসবো, আমাদের শিক্ষার মান যে আমরা তৈরি করব, আমাদের 27টা ডিফারেন্ট স্ট্রেইন আছে। বাংলা মিডিয়ামের ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়ামে আইবি, ও লেভেল মানে এডেক্সেল, কেমব্রিজ, আমেরিকান সিস্টেম, আমাদের ইবতেদায়ী মাদ্রাসা, আলেয়া মাদ্রাসা, কোয়ামি মাদ্রাসা, অনেকগুলো। মানে এই যে এতগুলো ডিফারেন্ট স্ট্রেইনস, এখন একটা সিলেবাস আপনি কীভাবে ম্যাচ করবেন? সো এবার আসি টিচারদেরও এরকম আপনার একটা সর্ট অফ একটা স্টেবল আপনার কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করবার কথা। হ্যাঁ, আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই 10 ধরনের টিচার ট্রেনিং ইনস্টিটিউট আছে, টিটিআই আলাদা আছে, এনটিআরসি আলাদা আছে, এইটা সেটা এগুলো আছে। এগুলোর আমি যেমন মনে করেন আজকেই এনটিআরসি যেটা মেইন আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে টিচার ট্রেনিংগুলো দেয়, এনটিআরসির ফুল কারিকুলাম আমি নিয়ে আসছি, 10টা মতো বই, লিডারশিপ, বাংলা, অঙ্ক, সবগুলো নিয়ে আসছি। I'm going to go through all of them. And again, I'm not going to go through all of them as in যে হ্যাঁ আমি সব বুঝি, আমি দেখি, আমি ঠিক করে দেবো, এইটা না। বাট এটা যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে ঠিক করতে, আমরা এখন এটা রিলেটেড টাস্কফোর্স গঠন করব। এনটিআরসি কীভাবে করা যেতে পারে, প্রত্যেকটা টিচার ট্রেনিং ইনস্টিটিউট কীভাবে আমরা সেম স্ট্যান্ডার্ডে আনতে পারি, এবং সবগুলো হয়তো সিমিলার আপনার ওই স্ট্রাকচার, মানে মনে করেন টিটিআই যে মাদ্রাসা অ্যান্ড ভোকেশনাল শিক্ষা বোর্ডের আন্ডারে আছে, ওটা ওখানেই থাকলো, মানে ওই অধিদপ্তরের ডিভিশনের আন্ডারে আছে। এনটিআরসি যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশনের ডিভিশনের আন্ডারে আছে, তারা ওখানেই থাকলো। বাট তাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড এই জিনিসগুলো যেন আমরা সেমভাবে মেনটেন করতে পারি। এনটিআরসি ট্রেনিং এখন 10 মাসের ট্রেনিং, যেটা নট মানে দেখেন 10 মাসে আপনি একটা টিচারকে প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রেন করবেন। আপনি যদি চিন্তা করেন এমএড ডিগ্রি, মাস্টার্স অফ এডুকেশন ডিগ্রি, এটা 2 বছরের ডিগ্রি। তো মাস্টার্স অফ এডুকেশন থেকে কম কীভাবে হয় এনটিআরসি ট্রেনিং? তো এখন সেই কারণে কারিকুলাম টাস্ক ফোর্স আমরা গঠন করছি, টিচারদের কারিকুলাম টাস্ক ফোর্স আমরা গঠন করছি। তো টিচারদের কারিকুলাম টাস্ক ফোর্স যখন গঠন করবো, আমরা যেহেতু দায়িত্বে থাকবো, আমাদেরও জানতে হবে কী করছে। সব শিক্ষক কি এই কারিকুলামের আওতায় আসবে আপনাদের? না, এখন মনে করেন এখন আমাদের যে দেখেন, আমাদের 1.5 লাখের উপরে ইনস্টিটিউট আছে। এই 1.5 লাখের উপরে ইনস্টিটিউটে মানে আপনি টেন্স অফ ল্যাক্স টিচার্স আছে। এই টিচার্সদের বেতন, এই টিচার্সদের পে স্কেল, এই টিচার্সদের কোন গ্রেডের এমপ্লয়ি ধরা হবে, এইগুলো নিয়ে দ্বন্দ্ব চলছে গত 20-30 বছর ধরে। গত বছরও আমরা দেখেছি ওয়াটার ক্যানন ব্যবহার করা হয়েছে, এরা যখন যমুনার সামনে গেছে। যমুনার সামনে যাওয়া উচিত হয়নি, ওয়াটার ক্যানন ব্যবহার করা উচিত হয়নি, দোষ দুই সাইডের ছিল, এটা নিয়ে আর বড় আলোচনা করব না। কিন্তু এই জিনিসগুলো ঘটে যাচ্ছে, তো এই জিনিসগুলোরও তো একটা সুরাহা আনতে হবে। টিচারদের স্ট্যান্ডার্ড সেট করতে হবে, টিচারদের পে স্কেল ঠিক করতে হবে, টিচারদের ট্রেনিং ঠিক করতে হবে, টিচাররা যেন আসলে ক্লাসরুমমুখী হয়। কোন গত 18 মাসে আমি শিক্ষামন্ত্রী তো হয়েছি 8 দিন হলো, গত 18 মাস ধরে আমরা মানে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে, সরকার আমাদের হবে। আলহামদুলিল্লাহ সরকার আমাদের হয়েছে, সেটা ভিন্ন কথা। বাট গত 18 মাস ধরে লোকজন কিন্তু আমাদের, কারণ আমরা সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এর আগের 10 বছর 15 বছর। সো লোকজন আমাদের দিকেই তাকিয়েছিল যে সরকার আমাদের হবে। হয়তো আমি কি মন্ত্রী হবো বা আদৌ মন্ত্রী হবো কিনা বা আমি এমপিও হবো কিনা সেটাই শোনা, বাট আমাদের গ্রুপের সরকার হবে, মানে আমরা যারা এই স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ছিলাম। তো সেখান থেকে আমি বলছি যে গত 18 মাসে শিক্ষক হিসেবে আমাকে এমন কেউ পরিচয় দেয়নি যে পরিচয় দেওয়ার সাথে সাথে তার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এরকম পরিচয় দেয় নাই। আমি এটা চাই না। তো আমি শিক্ষকের শিক্ষক পরিচয় চাই। আমি 17 বছর শিক্ষকতা করি বাংলাদেশে। এখানে আমি একাডেমিক, মোস্ট অফ মাই টাইম রিসার্চে গেছে, বাট ক্লাসরুমে অনেক সময় গেছে। অ্যাটলিস্ট 15,000 ছাত্রছাত্রী আমার আছে বাংলাদেশের মাটিতে বা বিদেশের মাটিতে। শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়, সেটা আলহামদুলিল্লাহ, সেটা তো আল্লাহ তাআলার রহমত এবং শিক্ষার্থীদের ভালোবাসা। বাট আমি আপনাকে যেটা বলছি যে আমি আমার যে 15,000 শিক্ষার্থী, অনেক যোগ্যতা আপনিও চেনেন, আপনি জিজ্ঞেস করবেন যে ববি আজাদ সাহেব এই 17 বছর আপনাদের পড়ায়, তার মধ্যে 15 বছর সে রাজনীতিতে। ক্লাসরুমে কোনোদিনও আপনাকে তার পার্টি জয়েন করা বা তার ব্র্যান্ড অফ রাজনীতি নিয়ে কোনোদিনও কোনো কথা বলেছে কিনা আপনি জিজ্ঞেস করবেন। আমি বাইরে আমি মিটিং করে বেড়াচ্ছি, আমি ভাষণ দিয়ে বেড়াচ্ছি, অনেক কিছু। যেই মুহূর্তে আমি ক্যাম্পাসে ঢুকবো, আমি শিক্ষক ভাই, আমার রাজনৈতিক পরিচয় আছে যায় না। আমাকে কেউ যদি এসে বলে, মনে করেন স্বৈরাচারী আমলে আমাকে কেউ যদি এসে বলতো আমি কিন্তু বিরোধী, আমি বামপন্থী, বা আমি বামপন্থী না, বাট আমরা সবাই একসাথে তখন স্বৈরাচার বিরোধী ছিলাম। সে কেউ যদি আমাকে এসে আমার কাছে কোনো এক্সট্রা আদর পাইতো না। কেউ যদি এসে বলতো আমি ত্যাগী ছাত্র দলের নেতা, বা আমি ত্যাগী স্যার আপনার দলের এনডিএম এর ছাত্র আন্দোলনের নেতা, ডাজন্ট ম্যাটার, ক্লাসরুম ইজ ক্লাসরুম।
তো এই জিনিসগুলো মানে ওই টিচারের নন, যেমন মনে করেন আরেকটা জিনিস, এগেন আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, উনি স্ট্রেট ডিরেক্টিভ আমাকে এবং মিলন ভাইকে, মানে আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের দুজনকে স্ট্রেট ডিরেক্টিভ উনি দিয়ে দিয়েছেন যে দুটো জিনিস আপনারা পরিষ্কার খেয়াল রাখবেন যেন শিক্ষাঙ্গনে না হয়। একটা, করাপশন, যে জায়গায় হোক আপনারা করাপশন বন্ধ করবেন। তো আমরা চেষ্টা করছি, সুনার অর লেটার হয়তো আমরা বন্ধ করতেও সক্ষম হব, বাট বাংলাদেশে যে ইনস্টিটিউশনালাইজড অবস্থায় চলে গেছে করাপশন, রাতারাতি বন্ধ করা সম্ভব না। কিন্তু আমরা সব জায়গায়, ইভেন কি আপনি জেনে খুশি হবেন যে ইভেন স্কুলের আপনার ম্যানেজমেন্ট কমিটি, কলেজের গভর্নিং বডি, এই জায়গাগুলোতেও যেন করাপশন সহজে ঢুকতে না পারে সেই ব্যবস্থাগুলো আমরা করছি নীতিমালায়। তাও ঢুকবে, বাট নীতিমালায় কঠিন করে দিচ্ছি। আরেকটা জিনিস, পলিটিসাইজেশন যেন ঢুকতে না পারে, করাপশন আর পলিটিসাইজেশন ঢুকতে না। উনি নিজে একটা দলের নেতা এবং সবচেয়ে বড় দলের নেতা এখন। আগে দুটো বড় দল ছিল, আওয়ামী লীগ, বিএনপি, এখন আওয়ামী লীগ নাই, সো একটাই মাত্র বড় দল বিএনপি, উনি সেই দলের নেতা। উনি নিজে বলছেন যে শিক্ষাঙ্গনে আর যেখানে যেটা হোক, ওটা তো আমাকে বলবেন, আমি তো শিক্ষাঙ্গনের দায়িত্ব আছে, অন্য জায়গায় না। শিক্ষাঙ্গনে আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছে পলিটিসাইজেশন, করাপশন, জিরো টলারেন্স, আপনারা হইতে দিবেন না। আমরা সেই বিষয়টি আপনাদের মাধ্যমেই আমরা দেখতে চাই আসলে সামনে। আরেকটি বিষয় যে মেধাবীরা আসলে শিক্ষকতা পেশায় মেধাবীদেরকে খুব একটা আমরা দেখি না, পাই না। কেন তারা আসলে শিক্ষকতা পেশায় আসতে চান না? তাদের যে সামাজিক মর্যাদা বা নিরাপত্তার কথা বলি, আর্থিক যে সেই জায়গাটি কি আসলে রাষ্ট্র তাদের জন্য দিতে পেরেছে? আসলে দেখেন, এটা রাষ্ট্রের কিছু ব্যর্থতা আছে অ্যান্ড ওভারঅল জাতিগত ব্যর্থতা আছে। আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান বা উন্নত মানের দেশগুলোতে যান, বা যেই দেশগুলোর সামনে যে উন্নতি আসলেই করবে এরকম ধরনের দেশগুলোতে যান, আপনি দেখবেন প্রাইভেট সেক্টর এবং অ্যাকাডেমিয়া, মানে শিক্ষকরা তো আসলে মোস্টলি একাডেমিক, প্রাইভেট সেক্টর একাডেমিয়ার একটা শক্ত সম্পর্ক থাকে। সো প্রাইভেট সেক্টর ফান্ড করে একাডেমিয়াকে তাদের রিসার্চের জন্য। আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের একাডেমিক সেক্টরটাই দুর্বল। আমাদের সব ইউনিভার্সিটি কিন্তু টিচিং ইউনিভার্সিটি, এই একটা জিনিস মানে নর্মাল লোকজনের বুঝতে একটু অসুবিধা হবে। সো বিশ্ববিদ্যালয় দুই ধরনের হয়, আসলে বিশ্ববিদ্যালয় দুই ধরনের না, বিশ্ববিদ্যালয় এক ধরনেরই হয়, কিন্তু যেগুলো আর কি বিশ্ববিদ্যালয় না কিন্তু নিজেদের নামে বিশ্ববিদ্যালয় বলে, ওরা এই দ্বিতীয় সিস্টেমটা তৈরি করে। সো বিশ্ববিদ্যালয়ের মেইন কাজ হলো রিসার্চ, যেটা একাডেমিকরা করে, যেখানে আপনারা আমি পরিচয় দিলাম আমি একাডেমিকরা কী করে, একাডেমিকরা রিসার্চ করে নতুন জ্ঞান তৈরি করে। এবং সো বিশ্ববিদ্যালয়ে প্রধান কাজ করে এই নতুন জ্ঞান তৈরি করা, দ্বিতীয় কাজ করে হলো এই জ্ঞানটা ডিসেমিনেশন। সো নতুন জ্ঞান, পুরনো জ্ঞান নতুন শিক্ষার্থীদের ভিতরে ছড়িয়ে দেওয়া। সো বিশ্ববিদ্যালয় রিসার্চ করে, পড়ায়, দুটো করে। কিছু বিশ্ববিদ্যালয় আছে এরা রিসার্চ করে না, শুধু পড়ায়। এদের আসলে বিশ্ববিদ্যালয়ে বলার কথা না, কিন্তু নিজেদেরকে বলে। তো তারা নতুন নামকরণ করে নিয়েছে, তারা নিজেদেরকে বলে টিচিং ইউনিভার্সিটি। তারা আসলে ইউনিভার্সিটি না, তারা হলো টিচিং ইউনিভার্সিটি। আমাদের অত্যন্ত দুঃখজনক, বাট আমাদের দেশে গত 55 বছর ধরে আমি বলবো, তার আগে তো ইতিহাস আছে কিন্তু তার আগে তো আমাদের দেশ ছিল না। সো আমাদের দেশে সব বিশ্ববিদ্যালয় টিচিং ইউনিভার্সিটি। গবেষণার জায়গাটি এত কম কেন আমাদের? নাই, খুব রিসেন্টলি, মানে গত 5 বছর 7 বছর, যেহেতু আমি শিক্ষকতার সাথে আছি তো এবং বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড, তার জন্য যেমন মনে করেন আমি 17 বছর পড়াই। গত 17 বছরের ভিতরে প্রথম 10-12 বছর কেউ আমার রিসার্চের দিকে তাকাই নেই, পাত্তাই দেয় নাই, মানে আচ্ছা আপনি করেন, এটা আপনার কাছে ক্লাসরুমে ঠিক মতো যায়। কালচার আমাদের গত 5-7 বছর ব্র্যাক, নর্থ সাউথ যেখানে আমি পড়াই, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় রিসার্চের দিকে নজর দেওয়া শুরু করেছে। এই ট্রেন্ডটা খুব ভালো। সো এদেরকে আমি ছোট করবো না, এরা অ্যাকচুয়ালি 5-7 বছর হয়ে গেছে, এরা অ্যাকচুয়ালি চেষ্টা করছে, চেষ্টার সাথে সাথেই বাড়বে। কিন্তু বৃহত্তরভাবে যদি আমরা দেখি, এখনও এগুলো ফুল ইউনিভার্সিটিতে রূপান্তর হয়নি। তো কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আসলে প্রচেষ্টা করছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এটা হতেও তো 5-10 বছর লাগে। সো 5 বছর করেছে, আরও 5 বছরে হয়ে যাবে। পাবলিক সেক্টর এটা এখনও হয় নাই। সো যেহেতু হয়নি, প্রাইভেট সেক্টর আর এই অ্যাকাডেমিক সেক্টর এরা একত্রিত হচ্ছে না। যখনই আপনার রিসার্চ হবে, সো মনে করেন ফার্মাসিউটিক্যাল ল্যাবগুলো এই বিশ্ববিদ্যালয়ের, এটা যখন রিসার্চ ওরিয়েন্টেড হবে, তখন দেখবেন ওই বেক্সিমকো, স্কোয়ার, অ্যারিস্টো, যতগুলোই আছে আর কি, ইনসেপ্টা, সব দৌড়ে আসবে এটাতে আমাদের সাথে রিসার্চ করেন, ওইটাতে আমাদের সাথে রিসার্চ করেন, এই রিসার্চে তারা কোটি কোটি টাকা ফান্ড দেবে। তো ইউনিভার্সিটির তখন মান একা একা বাড়ছে। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি চলে বেতনের উপরে, এবং বেতনের উপরে চলে বলেই এই বেতনটা খুবই হাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেতন হাই না, কিন্তু পাবলিক সাবসিডি মানে সরকারের পক্ষ থেকে দান অনেক হাই, এবং পড়ানোর কোয়ালিটি অনেক লো। আমরা অনেক কিছু বলি, মানে আমি অনেস্টলি এখন বোথ আমার 17 বছরের বাংলাদেশের একাডেমিক অভিজ্ঞতা এবং নতুন মনে করেন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বলছি যে অন অ্যাভারেজ প্রাইভেট ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড পাবলিক ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে বেটার। কেন? কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে বাপ মারা টাকা দিয়ে পাঠায়, তো ওরা
ওরাই জবাবদিহি করে। ফাজলামি নাকি, আমার ছেলে চাকরি পাবে কি পাবে না, আমার মেয়ে চাকরি পাবে কি পাবে না, নাহলে আমি এত টাকা কেন দেব। পাবলিক ইউনিভার্সিটিতে কোনো জবাবদিহি নাই। সো অটোমেটিক্যালি জবাবদিহি যখনই আনবেন, যেমন এই যে নির্বাচন হয়েছে, সরকার একটা জবাবদিহিতার মুখে পড়েছে যে 5 বছর পর আবার নির্বাচন হবে, এর মধ্যে এই কিছুদিন পরে হয়তো 5-6 মাসের ভিতরে আবার লোকাল নির্বাচন হবে। এই 5-6 মাস যদি আমরা ভালো না করি, লোকাল নির্বাচনে আমাদের সব ক্যান্ডিডেট হারবে। So আমাদের ভালো জবাবদিহি। সো জবাবদিহি যখনই হয় তখন কোয়ালিটি অটোমেটিক ইমপ্রুভড হয়। তো জবাবদিহি প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে নেই, পাবলিক ইনস্টিটিউশনগুলোতে নেই। সো এখানেও আমাদের ব্যবস্থা করতে হবে। আপনি উচ্চশিক্ষার কথা বলছিলেন, বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলছিলেন, আমি আবারও সেই প্রাথমিক শিক্ষার দিকে ফিরে যেতে চাই। গ্রাম এবং শহরের শিক্ষার ব্যবস্থার মধ্যে একটা বৈষম্য, বড় ধরনের একটি ফারাক আমরা দেখতে পাই। সেই জায়গাটা কি আসলে আপনারা কি উদ্যোগ নেবেন? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফারাক কোয়ালিটি অফ এডুকেশন, কোয়ালিটি অফ টিচার্স, কোয়ালিটি অফ ক্লাসরুমস। যেমন মনে করেন গত 8 দিনে মন্ত্রণালয়ের কতগুলো মিটিংয়ে, মানে অবভিয়াসলি ভেতরের কথা আলোচনা করছি না, বাট বেশিরভাগ মিটিংয়ে এবং আমি বলেছি মানে সচিবদের বা দায়িত্বপ্রাপ্ত উপসচিব, অ্যাডিশনাল সেক্রেটারি, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারাই আছেন, যারা এই যে প্রকল্পের দায়িত্বে আছেন, মানে প্রথম কয়েকদিন ধরে ওনারা যখনই কারণ আমাদেরকে তো আপ টু ডেট করতে হবে যে এই জিনিসগুলো এইটা হচ্ছে। সো প্রত্যেকটা প্রজেক্টের মানদণ্ড ওনারা বেসিক্যালি ঘুরে ফিরে একই জিনিস বলছেন, এত টাকার বাজেট, এত টাকা খরচ করতে পেরেছি, এত টাকা বাকি। আমি কয়েকদিন শুনলাম, শোনার পর ফাইনালি বললাম, আচ্ছা ভাই, আমাদের টার্গেট কি টাকা কত পাচ্ছি আর খরচ করছি, না আমাদের শিক্ষার্থীরা কি মানের শিক্ষা পাচ্ছে, কতগুলো শিক্ষার্থী শিক্ষা পাচ্ছে, এইটা উত্তর দিই। এটা ওনাদের দোষ না, কিন্তু আমি বলছি যে স্ট্রাকচারে আমরা চলে গেছি। সো ওই যে ফিলসফি, যে ভিশনের কথা বলছিলাম, যে আপনি প্রাথমিক শিক্ষার কথা বললেন, প্রাথমিক শিক্ষার আমাদের কোনো ভিশন নাই, নান হোয়াটসোএভার। আমরা নতুন একটা ভিশন তৈরি করার জন্য কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে আমাদের ব্রডার ভিশন দিয়েছেন, সেটার আলোকে আমরা তৈরি করার জন্য কাজ করছি। হয়তো আগামী কিছুদিনে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রেজেন্ট করে আপনাদের সামনেও নিয়ে আসবো। বাট এটাতে বেসিক টার্গেটটা যে গ্লোবালি প্রাথমিক শিক্ষার যে টার্গেটগুলো সেট করে যে দেশগুলো এগিয়ে গেছে, এগেন আমি বলছি না কিন্তু যে তারা এক্স্যাক্টলি যা করেছে তাই আমরা করবো। যেমন নরওয়েতে সৃজনশীল শিক্ষা আছে, সো আমরা হঠাৎ করে এক রাতে আমাদের কারিকুলাম চেঞ্জ করে সৃজনশীল শিক্ষা করে দিলাম। কোনো টিচার নাই, কোনো টেক্সট বুক নাই, কীভাবে পড়াবো সেটা জানি না, সৃজনশীল শিক্ষা। সো এরকম না, কিন্তু টার্গেটটা, আমাদের টার্গেটটা কি, আমাদের গোলটা কি, এটা নতুন করে তৈরি করা। সো সিভিক এডুকেশন কি হবে, নিউমেরিক্যাল এডুকেশন কি হবে, লিঙ্গুইস্টিক কমিউনিকেশন এডুকেশন কি হবে, এগুলোর ভিত্তিতে মানে ওই যে আগামীর যে ওই যে ক্যারিয়ার, সবাই যেন সর্ট অফ প্রোডাক্টিভ সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড হয়, প্রোডাক্টিভ সিটিজেন্স অফ দ্য কান্ট্রি হয়, ওইটা যেটা প্রধানমন্ত্রীর ভিশন, ওইটার আঙ্গিকে আমরা প্রাথমিক শিক্ষার ভিশন তৈরি করছি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আনতে সক্ষম হব। আমরা সেটি দেখতে চাই, অপেক্ষা করছি। অনেকগুলো প্রশ্ন আছে আমার আপনার কাছে, আমি বিরতিতে যেতে হচ্ছে আমাকে, একটু বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আপনি বিরতিতে যাওয়ার আগে শিক্ষা কারিকুলাম নিয়ে কথা বলছেন। আমরা একটা জিনিস দেখি, বিশেষ করে অভিভাবক এবং শিক্ষার্থীদের যে বিষয়টি নিয়মিতই ফেস করতে হয়, আমি যেটা বলি যে পরিবর্তন হয়, কিছুদিন পর পর দেখি পরিবর্তন হয়, সরকার আসে, আরেকটি পরিবর্তন হয়। আমরা আপনি কমিশনের কথা বলছিলেন প্রথমেই, আমরা অনেকগুলো কমিশন দেখেছি আসলে, এবং কমিশনগুলো চমৎকার চমৎকার সুপারিশগুলো করেন, সেই সুপারিশগুলো পরিবর্তন হয় বারবার, এবং যেগুলো সুপারিশ করে সেগুলোও বাস্তবায়ন হয় না, খুব একটা হয় না। কারণ কি, এটা কি সামনে কি এটা চলতেই থাকবে? আশা করি থাকবে না। এগেন যেটা বলছি যে আমরা আমাদের দায়িত্ব, সো মনে করেন শিক্ষা ব্যবস্থা এক রাতে চেঞ্জ হয় না। একজন শিক্ষার্থী 12 থেকে 16 বছর মিনিমাম, মানে যদি আমরা ফুল এডুকেশন দিতে চাই, মিনিমাম 12 বছর, নেক্সট স্টেপ 16 বছর, তারপর 17 বা 19 বছরও হতে পারে, বা 17 বা 20 বছরও হতে পারে, বা আর একটু বেশি হতে পারে। সো ডিপেন্ড করে। আমরা মিনিমাম এডুকেশন ধরছি আপাতত। সো যেমন মনে করেন 78% আপনি বলেন সাক্ষরতার হার, আমরা এটাকে 80% প্লাস হাই স্কুল এডুকেশনের হার নিয়ে যেতে চাই।
হাই স্কুল এইচএসসি লেভেল। তারপর আমাদের টার্গেট হলো এইচএসসি লেভেলটা আমরা এমনভাবে নিয়ে যাব যে তারা ক্যারিয়ারের জন্য প্রিপেয়ার্ড থাকবে। সো এইখানে ক্যারিয়ার বেছে নেবার জন্য এরপর কেউ টেকনিক্যাল কলেজে যেতে পারে, কেউ পলিটেকনিকে কেউ যেতে পারে, কেউ বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। বিশ্ববিদ্যালয়ে যারা যাবে বা পলিটেকনিকে যারা যাবে তারা অনেকে মাস্টার্স পিএইচডি পারসিউ করতে পারে। বাট বেসিক লেভেলটা আমরা ক্লাস 12 এইচএসসি, এবং এইচএসসির জন্যে আমরা এতখানি আপনাদেরকে স্কিল এবং নলেজ ডেভেলপ করিয়ে দিতে চাই যে আপনি বিশ্বকে ফেস করবার জন্য রেডি অ্যাজ এ ইয়াং প্রফেশনাল, অ্যাজ এ লার্নিং প্রফেশনাল, এইভাবে করে যদি বলি। তো ওই জায়গা থেকে আমরা প্রপার ভিশন, প্রপার টার্গেটস, প্রপার সিস্টেমগুলো তৈরি করতে চাই। এই সিস্টেমগুলো একবার তৈরি করলে এই সিস্টেমের সুফল সবাই পাবে। আর যেহেতু সিস্টেমের সুফল সবাই পাবে, এইটা এগেন চেঞ্জ যে লাগবে না তা না। ইভেন দ্য বেস্ট সিস্টেমস আজ থেকে 20 বছর পর আবার চেঞ্জ করতে হবে। সো চেঞ্জটাও আমরা রেগুলার প্রসেসে পরিণত করতে চাই, মানে চেঞ্জটাও একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে চাই যে এভরি ইয়ার প্রত্যেকটা জিনিসের রিভিউ হবে, এভরি ইয়ার প্রত্যেকটা জিনিসের গ্লোবালি বেস্ট প্র্যাকটিসেস কী। মানে আমরা একটা ভালো জিনিস তৈরি করে নিলাম, এখন এই ভালো জিনিসটা নরওয়েতে কি ইমপ্রুভ করেছে, জাপানে কি ইমপ্রুভ করেছে, আমেরিকায় কি ইমপ্রুভ করেছে, ভারতে কি ইমপ্রুভ করেছে, চেন্নাই যেমন এইসব জায়গায় আপনার লিটারেসি হার খুব হাই, হ্যাঁ, তো এই জায়গায় কি ইমপ্রুভ করেছে, ওই বেস্ট প্র্যাকটিসেস এই রুটিনগুলোর মধ্যে অ্যানুয়ালি রেগুলারলি ঢুকানো হবে। এটা আমাদের প্রচেষ্টা। এটা যদি আমরা করতে পারি এই জায়গাটায়, তখন আর সহজে কেউ হাত দিতে পারবে না। কেন হাত দিতে পারবে না? কারণ জনগণ এটাতে ইতিমধ্যে খুশি। দিস ইজ ওয়ার্কিং। তুমি হাত দেওয়া মানে একটা ভালো জিনিস নষ্ট করা, মানে বাজেভাবে হাত দেওয়া আর কি। কারণ চেঞ্জটাও আমরা রুটিনের মধ্যে নিয়ে আসছি। সো আমি আশাবাদী যে যেই স্বপ্নটা মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করতে চেয়েছেন, আমরা যদি এই 5 বছর সময় নিয়েও কাজ করতে পারি, 5 বছরে সব কিছু চেঞ্জ হবে তা না, সিস্টেম আমরা চেঞ্জ করে দেবো ধাপে ধাপে ধারাবাহিকভাবে। এই 5 বছরে আমরা সিস্টেম চেঞ্জ করে দেবো। সো 5 বছরে অনেক সুফল আমরা ইতিমধ্যে পাবো, কারণ 5 বছর একেবারে অল্প সময় না, অনেক সুফল পাবো। 10 বছর 15 বছরে যে পুরো দেশ চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস দ্য আইডিয়া। ওই টার্গেট নিয়ে আমরা কাজ করছি, এবং আমি বিশ্বাস করি যে এই টার্গেটে আমরা যেখানে যেতে চাই তার 50% যদি আমরা যেতে পারি, তাহলে এখান থেকে আর ফিরে তাকানোর জায়গা নেই। জি, আপনি বাজেটের কথা বলছিলেন যে শিক্ষা খাতে আমাদের বাজেট 12% এরকম কিছু। এটি কি আসলে বাড়ানোর কোনো পরিকল্পনা আছে আপনাদের কাছে? হ্যাঁ, এগেন আপনি তো মানে আপনার অ্যানুয়াল বাজেটের কি অংশ শিক্ষা খাতে সেটা বলছেন 12%। ইউজুয়ালি গ্লোবাল স্ট্যান্ডার্ড হলো আপনার টোটাল জিডিপি, মানে অ্যানুয়াল জিডিপির সাথে কম্প্যারিজন হয়। তো অ্যানুয়াল জিডিপির কম্প্যারিজন আমরা 2% কম আশেপাশে থাকি, এটা বাড়িয়ে। সো তাহলে ওইটা যদি আপনি চিন্তা করেন, তাহলে এই 12% থেকে 30% কাছাকাছি চলে যাবে আমাদের শিক্ষার হিসেবে। সো 1/3 কাছাকাছি 1/3 হিসেবে যদি চিন্তা করেন, তো এইটা আমরা শুধু টাকা বাড়ানোর জন্য বাড়াবো না। এবং এই বছর মানে এই যে আগামী জুন জুলাইতে যে নতুন বাজেট উত্থাপিত হবে, এখানেও বাড়বে না, মানে এখানে অল্প একটু বাড়বে, সেটা ভিন্ন কথা, বাট এখানে 5% বাড়বে না, এটা বাড়বে ইনক্রিমেন্টালি। এবং এই ইনক্রিমেন্ট 2 থেকে 2.5, 2.5 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এরকম না, এরকম ইনক্রিমেন্টালিও না, রেজাল্ট ওরিয়েন্টেড ইনক্রিমেন্টালি। সো মনে করেন আমরা এতগুলো প্রজেক্ট নিয়ে বাস্তবায়ন করে এতখানি দেখাতে পেরেছি। যেমন রাইট নাও আমরা কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রী একটা বড় টার্গেট আমাদেরকে দিয়েছেন, 18 মাসের ভিতরে 1 কোটি নতুন চাকরি তৈরি করা। এইটার সাথে কমার্স মিনিস্ট্রি, ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং মিনিস্ট্রি, মানে প্রত্যেকটা মিনিস্ট্রি কানেক্টেড। কারণ কমার্স মিনিস্ট্রির দায়িত্ব ভাই এতগুলো ব্যবসা যেন নতুন খোলে, এতগুলো ব্যবসা যেন প্রসারিত হয়, এত যেন ফরেন ইনভেস্টমেন্ট আসে, যেখানে আবার আপনার ফরেন মিনিস্ট্রি ইনভলভড, যেখানে আপনার ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং মিনিস্ট্রি ইনভলভড। আমি যদি বলি শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি, তাহলে অ্যাগেন ওখানে ওই ইন্ডাস্ট্রি ইনভলভড, আরেকটা মানে এরকম 100টা জিনিস। সো সবাই ইনভলভ, কিন্তু এই কোনোটাই আমরা সঠিকভাবে পেতে সক্ষম হব না যদি আমার ওয়ার্কফোর্সটা না থাকে। বিদেশি ইনভেস্টমেন্ট আসলো, কিন্তু চাকরি নেওয়ার লোক নাই, ইন্ডিয়া থেকে আমার লোক আনতে হচ্ছে, যেটা ইতিমধ্যে হচ্ছে। কিন্তু হায়ার ম্যানেজমেন্টে, আপার ম্যানেজমেন্টে আমাদের স্পেশালি আরএমজি সেক্টরে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আপার ম্যানেজমেন্টে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, এইসব জায়গা থেকে আমাদের ম্যান পাওয়ার আনতে হচ্ছে। বড় বড় ম্যানেজাররা যে ট্রেনিং দরকার, যে অভিজ্ঞতা দরকার, এটা আমাদের দেশে হচ্ছে না। সেই পরিসংখ্যানটাই আমি প্রথমে উল্লেখ করেছিলাম যে 75% শিক্ষার্থীর কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে ব্যর্থ। সেই জায়গাটি তারা আসলে 10 জনের মধ্যে বলছে যে 6 জন কর্মসংস্থানের জন্য উপযোগী। আরেকটি বিষয় আমি যেটি সবসময় আলোচনা হয় শিক্ষকদের ক্ষেত্রে বলা হয়, আপনারাও শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছেন, তাদের মধ্যে একটি বেতন গ্রেড নিয়ে একটি অসন্তোষ কাজ করে। সেই বিষয়ে আসলে কি আপনারা? এটা আমি এখন বড়ভাবে কথা বলতে পারছি না, বিকজ এটা আমাদের মানে রাইট নাও এটা নিয়ে আমরা কাজ করছি রাইট নাও।
এবং হয়তো খুব অল্প সময় মানে ঈদের আগে বা ঈদের পরপরই আমরা পুরো নতুন নীতিমালা এটা নিয়ে আসব। শিক্ষকদের যে পে স্কেল বা এগুলো রিলেটেড, যেহেতু এটার উপরে রাইট নাও মানে এটা আন্ডার কনসিডারেশন এবং এটার উপরে কাজ করছে, সেইটা নিয়ে এই মুহূর্তে বড় কথা বলছি না, মানে বলতে পারছি না। একটা জিনিস পরিষ্কার বলছি যে খুব শীঘ্রই মানে ঈদের আগেই বা ঈদের ছুটির পরপরই নতুন এইটার নীতিমালা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমরা নিশ্চয়ই সেটির জন্য অপেক্ষা করি। আমি আরেকটি তথ্য দিতে চাই। নিউ ইয়র্ক ভিত্তিক সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন 2020 সালে একটি তালিকা করেছিল শিক্ষা পদ্ধতির দেশগুলোর মধ্যে, যে সেই তালিকা 93টি দেশের মধ্যে মিয়ানমার আছে, মালদ্বীপ আছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত আছে, কিন্তু বাংলাদেশের কোনো নাম নেই। মানে কিসের জরিপ? এটি হচ্ছে যে নিউ ইয়র্ক ভিত্তিক শিক্ষা পদ্ধতি, মানে উন্নত শিক্ষা পদ্ধতি যে দেশগুলো আছে 93টি দেশের তালিকা করেছে, তার মধ্যে আমরা নেই। শ্রীলঙ্কার শিক্ষা পদ্ধতি বেশ ভালো যতটুকু আমি পরিচিত। পাকিস্তানেরটার সাথে আমি একেবারেই পরিচিত না, অ্যান্ড আই এম লিটল সারপ্রাইজড বিকজ এগেন আমি মনে করি পাকিস্তানের অবস্থান বেশিরভাগ জিনিসই খুব বেশি ভালো না, বাট দেন ওদের জুডিশিয়ারি অ্যাকচুয়ালি কোয়াইট রোবাস্ট, সো হতেই পারে এডুকেশন সেক্টরও খুব রোবাস্ট, কুডোস টু দ্যাম। আমাদের এডুকেশন সেক্টর রোবাস্ট না, আমাদের এডুকেশন সেক্টর রোবাস্ট না, এবং সেটা রোবাস্ট বানানোর কাজই আমরা করছি। এই যে ফুল আমরা কারিকুলাম চেঞ্জ আনবো, কিন্তু ওই রকম এক রাতে না। এই যে টার্গেটগুলো সেট করব, প্রাইমারির কী টার্গেট, সেকেন্ডারির কী টার্গেট, হায়ার সেকেন্ডারির কী টার্গেট, ভোকেশনাল কোন কোন টাইপের, কারণ ভোকেশনাল যেমন আমরা 6 থেকে ভোকেশনাল ট্রেনিং মানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজেস আমরা করি, সো ক্লাস 6 থেকে আপনি ভোকেশনাল লাইনে চলে যেতে পারেন। আবার মাদ্রাসাগুলো ডিফারেন্ট পড়াশোনা, সো আমরা সব কিছু কারিকুলামগুলো একটা ব্রডার আমব্রেলার মধ্যে আনতে চাই। আপনারা বলছিলেন যে ইংরেজি শিক্ষাকেও আপনারা একই কারিকুলামের মধ্যে একই কারিকুলামের মধ্যে আনতে চাই। তো এই কারিকুলামটা গ্লোবাল স্ট্যান্ডার্ড হতে হবে। কেন গ্লোবাল স্ট্যান্ডার্ড হতে হবে? কারণ আমাদের কম্পিটিশন গ্লোবাল, সো গ্লোবাল স্ট্যান্ডার্ড হতে হবে। একই সাথে আমরা যদি কারিকুলামে একটা সমতা আনতে চাই, তাহলে আইবি, এডেক্সেল, কেমব্রিজ, আমেরিকান, এগুলো তো আমাদের কথা শুনে চলবে না, এবং এদের সবার মোটামুটি সেম স্ট্যান্ডার্ড। তাহলে এটাই গ্লোবাল স্ট্যান্ডার্ড, তাহলে এই স্ট্যান্ডার্ডের কাছাকাছি আমাদের যেতে হবে। তাহলে অন্য সবগুলোকে আমাদের আপলিফট করতে হবে। আমার কোয়ামি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার একটা ছেলে বা মেয়ে, তারা যখন কোথাও যেয়ে বসবে, কেউ যেন কোনোভাবে বলতে না পারে যে তার সঠিক শিক্ষায় সে শিক্ষিত না বা সে এই ব্যাপারে জ্ঞানী না। হ্যাঁ, সে আরেকটা ব্যাপারে বেশি জ্ঞানী, যেমন একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তারের থেকে মেশিনের ব্যাপারে বেশি জ্ঞানী, একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ারের থেকে হিউম্যান বডির ব্যাপারে বেশি জ্ঞানী। তেমনিভাবে কমি মাদ্রাসার আমার যে শিক্ষার্থী আছেন, সে কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা সম্বন্ধে অনেক বেশি জ্ঞানী হবে। বাট একটা বেসিক লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, যে এই জিনিসগুলো সবাই, ডাজন্ট ম্যাটার এইচএসসি পাস করেছে বা এইচএসসি ইকুইভ্যালেন্ট পাস করেছে, এই জিনিসগুলো জানে, এসএসসি পাস করেছে বা এসএসসি ইকুইভ্যালেন্ট পাস করেছে, এই জিনিসগুলো জানে। ওই যে যেমন মনে করেন আপনি ও লেভেল মানে ওই এডেক্সেল বা কেমব্রিজই ধরেন না কেন, যেই ছেলেটা ফিজিক্স কেমিস্ট্রি সাবজেক্টগুলো নিয়েছে, ইকোনমিক্স নেয়নি, সে ফিজিক্স সম্বন্ধে জানে, ইকোনমিক্স সম্বন্ধে জানে না, তাই বলে কি তাদের একটা লেভেল আসছে না? আসছে। সো ওই যে ওইভাবে আমি বলছি একটা লেভেল। সো আমার এই ছেলেটা, আমি মাদ্রাসার আমার শিক্ষার্থীটা, ছেলেটা বা মেয়েটা হাদিস এবং কোরআন সম্বন্ধে অনেক বেশি জানবে অন্য কারো থেকে, যেমন এডেক্সেলে ফিজিক্স আর কেমিস্ট্রি নিলে ওই ব্যাপারটা বেশি জানতো, কিন্তু তাই বলে অন্য ব্যাপার জানবে না বা একটা লেভেল আপনার নলেজ বেস হবে না, সেইটা না। এটা আমাদের তৈরি করতে হবে। এটা তৈরি করার পরে আমরা ওই যে ক্যারিয়ার ওরিয়েন্টেশন, এই জায়গাটা আমরা যেতে পারবো। তো এইটা একবার করলে ওই যে ওই স্ট্যান্ডার্ড, টোটাল স্ট্যান্ডার্ড আপলিফটিং হবে। এই স্ট্যান্ডার্ড একা একা আপলিফটিং হবে না, আমার প্রাইমারি টার্গেটকে এটা আলাদাভাবে সেট করতে হবে। যেমন মনে করেন আমি কিছুদিন আগেই কোথায় যেন এই মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর কোনো একটা ফোরামে কথা বলছিলাম যে প্রাইমারি এডুকেশন গ্লোবাল স্ট্যান্ডার্ডে এখন 4টা জিনিস বেসিক্যালি তারা শেখানো হয় প্রাইমারি এডুকেশনে। 4টা জিনিস, আপনার কমিউনিকেটিভ লিটারেসি, মানে দেশের যে ভাষা, ভাষার সাথে কমফর্ট আসা, যে আপনি ভাষা সুন্দর বলতে পারা, এবং মানে এটাতে ভয় না পাওয়া, শব্দকে ভয় না পাওয়া, যে না এটা কঠিন ভাষা, এই শব্দটা কঠিন, এটাকে ভয় না পাওয়া, কমফর্ট লেভেল তৈরি করা ভাষার সাথে, কমিউনিকেশনের সাথে, এটা লিখিত এবং মৌখিক। একটু যোগ করি, আমরা দেখি প্রায় যে বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীও বিশেষ করে ইংরেজির কথাই বলবো, সে ঠিকভাবে ইংরেজি বলতে পারে না। ইংরেজি শিক্ষার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, অনেক দূরে। বাংলা বলতে পারি না। আমি দুঃখের সাথে বলছি, কিন্তু মানে আমি নিন্দা করে বলছি না, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি। একজন সিস্টেম সেভাবে গড়ে ওঠে। এই যে এই কমিউনিকেশন, আমরা সবকিছু না মানে সর্ট অফ লাইক খুব কি বলবো, মানে শক্তভাবে জোর করে, মানে পিটিয়ে ঘুষিয়ে একদম মুখের ভিতর জোর করে চাপিয়ে দিয়ে এইভাবে শেখাতে চাই, সেখানে এইভাবে হয় না। আপনি একটা বাচ্চাকে মজার একটা সিনেমা দেখান,
আগামী 30 বছর ওই সিনেমার নায়ককে, নায়িকাকে, স্টোরি কি ছিল, কার সাথে কার কি ঝামেলা সম্পর্ক হইলো, সবকিছু তার মুখস্থ। ইতিহাস বই পড়ান, কিচ্ছু জানে না সে পরের দিন, কিচ্ছু জানে না। এডুকেশনের সিস্টেম আছে। সো এই প্রাইমারি এডুকেশনটার, যেটা বলছিলাম, প্রাইমারি এডুকেশনের 4টা গোল: কমিউনিকেশন মানে ভাষার সাথে একটা কমফর্ট লেভেল আনা, সংখ্যা নাম্বারসের সাথে একটা কমফর্ট লেভেল আনা, ওই নাম্বারসের সাথে যখন কমফর্ট লেভেল চলে আসবে তখন সে প্লাস মাইনাস এগুলো মানে ওই কমফর্ট লেভেলটা আনা, নট পিটি এই পারো নাই দুটা বেতের বাড়ি এই প্লাস প্লাস এইভাবে হয় না, কমফর্ট লেভেল আনা। তৃতীয়, স্টোরি টেলিং। প্রাইমারি স্কুল ইজ অল অ্যাবাউট স্টোরি টেলিং। আপনি বিজ্ঞান শিখাবেন স্টোরি টেলিংয়ের মাধ্যমে, যেটা বললাম সিনেমা দেখে যার যখন মুখস্থ হয় এই সেমভাবে কিন্তু। সো সে সিনেমা দেখছে, কোনো একটা মনে করেন হিস্টোরিক্যাল সিনেমা দেখলো, তারপর সে ইতিহাসটা সম্বন্ধে জানে, কিন্তু ইতিহাসের বইতে পরিষ্কার লেখা ছিল কিচ্ছু জানে না, কারণ কি স্টোরি টেলিংটা হয় নাই ভাই। আমরা 3 লাখ বছর ধরে, বা আমরা যেভাবে অ্যানথ্রোপোলজিস্টরা বেসিক্যালি ধরে নেয়, আমরা অ্যাটলিস্ট 40,000 বছর আমাদের ভাষা আছে। এই 40,000 বছর ধরে কিন্তু ভাষা দিয়েই আমরা সব কিছু করেছি, মৌখিক ভাষা, লিখিত ভাষাও না। মানে আমাদের সবচেয়ে মূল্যবান গিফট ফ্রম দ্য অলমাইটি পবিত্র কোরআন, পবিত্র কোরআনও কিন্তু মৌখিকভাবেই এসেছে এবং আজ পর্যন্ত মৌখিকভাবেই প্রিজার্ভড। আমরা যতই লিখি যাই করি, প্রিজার্ভ কিন্তু করে আমাদের হাফেজরা মৌখিকভাবে ফুল। আপনি এখনও দেখেন এনশিয়েন্ট গ্রিক লিটারেচার, ইলিয়াড, অডিসি, এগুলো কিন্তু মৌখিক, গীতিকাব্য জি মৌখিক। এখনও আমাদের দেশেও আপনার 100 বছর আগ পর্যন্ত, এখন আমি জানি না আসলে পাওয়া যায় কিনা, কিন্তু এই গীতিকাব্যগুলো খুবই রেগুলার ছিল। গ্রামে গ্রামে যে লম্বা 3 ঘন্টার 4 ঘন্টার এই গীতিকাব্য পাঠ হতো, এখন বোধহয় হয় না, এখন হারিয়ে গেছে রেডিও টেলিভিশনের জন্য। বাট 40,000 বছর ধরে কিন্তু আমাদের ব্রেইনটা এইভাবে ডেভেলপ করেছে। আমরা কিন্তু ভাষার সাথে আসলে কমফোর্টেবল। আমরা জোর করে আমাদের সন্তানদের ভাষার সাথে ডিসকমফর্ট তৈরি করছি। আমরা কিন্তু স্টোরি টেলিংই আমাদের নেচার, আমাদের নেচারটাই স্টোরি টেলিং। মানে 40,000 ইয়ার্স ভাই, একদিন 2 দিন না। কিন্তু এই স্টোরি টেলিং থেকে আমরা আমাদের বাচ্চাদের সরিয়ে নিয়েছি। আমাদের বাচ্চাদের এখন হাতুড়ি পিটা করে আমরা এই আলেকজান্ডার কে, আকবর দ্য গ্রেট কে ছিল, কিন্তু আকবরের গল্পটা বলেন। যেমন মনে করেন একটা খুব পচা একটা সিনেমা ছিল বেশ কিছু বছর আগে বেরিয়েছিল, যোধা আকবর, খুব পচা, ইতিহাস বিকৃত করা, হ্যাঁ, কিন্তু তবু ওটা দেখে কিন্তু লক্ষ লক্ষ বাচ্চারা আকবর সম্বন্ধে শিখেছে এবং ওটার মুখস্থ। এই যোধা ভাই এই পরিবারের মেয়ে ছিল, আকবরের বাপ এটা ছিল, আকবর ওই যুদ্ধ করেছে, সব মুখস্থ, বই কিছু জানে না। স্টোরি টেলিং ভাই। সো 3 নম্বর হলো স্টোরি টেলিং। সেই জায়গাগুলো আসলে আমরা দেখতে চাই, সেই পরিবর্তনগুলো আমরা তৈরি করতে চাই। তাদের কাছে আমাদের আসলে এটাই আমরা তৈরি করি, কিন্তু আবার এগেন ওই সৃজনশীলের মতো এক রাতে হবে না। এটা আমরা কয়েক বছর ধরে আমরা তৈরি করব, স্টেপ বাই স্টেপ। সো আজকে আমার যেই সন্তান বা যেই শিশু বা যেই শিক্ষার্থী প্রাইমারিতে আছে, সে আগামী 6 মাস 1 বছর পর থেকে এটার সুবিধা পাওয়া শুরু করবে। 3 বছর পর, 2.5-3 বছর পর যে শিক্ষার্থী প্রাইমারিতে ঢুকবে, সে ইনশাআল্লাহ তার ওই প্রাইমারির 5 বছরের ফুল সুবিধা নিয়ে বের হবে। সো এইভাবে করে আমরা ডিজাইন করছি, কারো কাছে যেন সাডেন শক না থাকে। কোনো বাপ মা যেন, কোনো গার্জিয়ান যেন হঠাৎ করে অবাক না যে ভাই আমার বাচ্চারে কি পড়াবো, বাচ্চা তো ভালো করবে না। টিচাররা যেন অবাক না হয়ে যে আমি কি পড়াবো, আমি নিজেই তো জানি না। সো পুরো সিস্টেমটা আমরা ওভারহল করছি, কিন্তু রাতারাতি ওভারহল করা যাবে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। কারণ দেখেন, খালি জায়গা আপনি ইচ্ছা মতো একটা অট্টালিকা বানালেন, কিন্তু অট্টালিকা আছে, ঘন বসতি আছে, এখানে হঠাৎ করে এই বসতি সরায় আপনি অন্য কোনো জায়গায় বসাতে পারবেন না, তারা এখানেই থাকবে। তাইলে আপনি অট্টালিকা কীভাবে বানাবেন? সো তাইলে আস্তে আস্তে অল্প অল্প জায়গা করে আস্তে আস্তে কিছু জায়গায় ফাউন্ডেশন আস্তে আস্তে বসাবেন, নতুন ফাউন্ডেশন। সো আপনার স্বপ্নটা আগে থেকেই থাকবে যে এই বস্তিটা এখন আমি বিশাল অট্টালিকা বানাবো, কিন্তু বানানোর প্রসেসটা কমপ্লিটলি ভিন্ন হবে, সো দ্যাট কেউ ইনকনভিনিয়েন্স না হয়। দ্যাট ইজ আওয়ার টার্গেট। আমরা শেষের দিকে চলে আসছি প্রায়। একটি বিষয় আমাদেরকে সবাইকে ফেস করতে হয়, যেটি আমি বলছিলাম একটু আগেও, শিক্ষা। আমরা একই স্কুলেই পড়ছে একটা বাচ্চা, প্রতি বছরই তাকে ভর্তির জন্য নতুন করে একটি বড় অঙ্কের টাকা দিয়ে প্রতি বছরই তাকে ভর্তি হতে হচ্ছে। এই থেকে পরিত্রাণ কি আসলে আপনারা কি? না, এটা ইতিমধ্যে আমরা ইসে করে দিয়েছি, আমরা একটা অর্ডার সার্কুলেট করে দিয়েছি ইতিমধ্যে, মানে গত 8 দিনে আমরা একটা অর্ডার সার্কুলেট করেছি, যেটা করা যাবে না। এবং আগামী দিনগুলোতে, কারণ যেহেতু তার রেট্রোঅ্যাক্টিভলি হবে না, গত বছর ইতিমধ্যে হয়ে গেছে, মানে আগামী বছর থেকে হবে না, আমরা একটা অর্ডার পাস করে দিয়েছি। এবং আমরা এই রেগুলেশনগুলো আর একটু শক্ত মনিটরিংয়ের আন্ডারে আনবো, কারণ আমরা ইতিমধ্যে এটাও দেখেছি যে এরকম অর্ডার করলে যেটা হয়, অন্য নামে সেম ফিটাই নেয়, অন্য নামে নেয়। সো ওই জিনিসগুলো যেন নিতে না পারে। আবার স্কুলের দিকেও তাকাতে হবে,
স্কুলেরও বাস্তবতা কিছু আছে, তাদেরও ভাই ব্যবসা চালাতে হয়, সব ইসে করতে হয়। সো সব দিকেই আমরা মনিটরিংও যেমন করব, প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বারবার করে বসবো। এখন যেমন আমরা টিচারদের সাথে বসছি, এখন যেমন আমরা লাইক ইনস্টিটিউটগুলোর সাথে বসছি, এরকম প্রত্যেকটা ইনস্টিটিউশনের সাথে আমরা বারবার করে বসবো। বইয়ের সংখ্যা কমানোর বিষয়ে অ্যাবসলিউটলি, এটা পরীক্ষা প্রচুর বই না, প্রাথমিকে যেমন বইয়ের সংখ্যা আমরা অনেক কমিয়ে দিতে চাই, কিন্তু এটাতে এক রাতে কমালে হবে না, কারণ এক রাতে তাহলে কারিকুলাম চেঞ্জ হবে। সো কারিকুলাম, যেটা বললাম না আপনাকে, 2.5-3 বছর পর যে আমার মানে আজকে যারা ক্লাস 1-এ আছে, ক্লাস 3-তে যেতে যেতে ইনশাআল্লাহ বা ক্লাস 4-এ যেতে যেতে তারা সবগুলো সুবিধা পাওয়া শুরু করে দেবে। মানে ইনক্রিমেন্টালি তারা সুবিধা পাওয়া শুরু করবে। 6 মাসে তারা ক্লাস 1-এর মাঝে যে কিছু সুবিধা পাওয়া শুরু করবে, ক্লাস 1-এর শেষে ক্লাস 2-তে যে এক্সট্রা আরও কিছু সুবিধা পাবে, ক্লাস 3-তে যে, ক্লাস 4-এ যেতে যেতে তারা ফুল সুবিধাগুলো ভোগ করা শুরু করবে। কিন্তু এবং 3 বছর পর যারা ক্লাস 1-এ ঢুকবে, তারা হয়তো ওই যে ব্যাগের ভারে কাঁধ বেঁকে যায়, এই ঘটনা আর তাদের সাথে হবে না। কিন্তু আজকে এক রাতে এগুলো আমরা করতে পারছি না। জি, আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে আসলে দেখা যায় যে সে আবার একই কথাই বলি যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে বারবারই একটি মানে মিলাতে হয় আর কি তাদেরকে, সেইটাতে তাদের একটি বড় ধরনের একটি সমস্যা হয়। বা এইসবের পাশাপাশি যে এক্সট্রা কারিকুলাম যেগুলি আছে সেইগুলি মানে কি আপনারা কি জোর দিবেন? কি এক্সট্রা কারিকুলার উপরে আমরা অনেক জোর দিব, স্পোর্টসের উপরে, কালচারের উপরে। দেখেন, আমি খুব দুঃখ করে আপনাকে বলি যে পপুলেশন ওয়াইজ বাংলাদেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যার অর্ধেক জনসংখ্যারও পৃথিবীতে কোনো দেশ নাই যাদের অলিম্পিক মেডেল প্রাপ্তি নাই। মানে আমাদের অর্ধেক জনসংখ্যারও কোনো দেশ নাই যাদের অলিম্পিক মেডেল প্রাপ্তি নাই। অনেক দেশ আছে ঢাকা শহরের থেকে কম জনসংখ্যা, তাদের অলিম্পিক মেডেল আছে, বাংলাদেশে কোনো অলিম্পিক মেডেল নাই। এটা না, এবং এটা মানে না লাইক অলিম্পিক মেডেল দিয়ে কী হবে, পানি খাবো সেটা না, মানে এটা সিম্পটোম্যাটিক যে আমাদের দেশে আমরা স্পোর্টস পারসিউ করি না। আপনি দেখবেন, আপনি আশেপাশে তাকাবেন, স্পেশালি এগেন অনেক কারণ আছে, বাট আমরা নারীদেরকেও, মানে বিশাল আমাদের অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা স্পোর্টস এনথুজিয়াস্টিক করি না। তারা হয়তো প্রাইমারি লেভেলে বা সেকেন্ডারি লেভেলে অল্প কিছুদিন, তাও মহিলা বিদ্যালয়ে, নারী বিদ্যালয়ে যদি স্পেসিফিক আর কি বালিকা বিদ্যালয়ে যদি পড়াশোনা করে, ওই দেয়ালের ভেতরে তারা একটু খেলাধুলা করে, এর বাইরে কোথাও না। এই জিনিসগুলো ভাই আমাদের সুযোগটা তো আসলে তাদের নেই। এই জিনিসগুলো আমাদের বদলাতে হবে, এই সুযোগগুলো দেয়া শুরু করতে হবে। স্পোর্টস ইজ স্পোর্টস, কিন্তু আমাদের স্কুলগুলো যত মানে এবং আমরা স্পোর্টস এই জিনিসটা আমরা, এটা যদিও আমাদের মানে সর্ট অফ রোজার পরে আমরা বসবো, ইতিমধ্যে স্পোর্টস মন্ত্রণালয়ের সাথে আমাদের সর্ট অফ ইনফর্মাল আলাপ হয়েছে। ফর্মালি আমরা রোজার পরে মানে ঈদের পরে বসবো, কারণ এর আগে আরও অনেকগুলো আমাদের কোঅর্ডিনেশনের কাজ আছে। এখন যেমন লেবার এক্সপার্ট মিনিস্ট্রির সাথে আমরা কোঅর্ডিনেশনের কাজ করছি, ফাইন্যান্স প্ল্যানিং মিনিস্ট্রির সাথে কোঅর্ডিনেশনের কাজ করছি, অনেকগুলো মিনিস্ট্রির সাথে করছি। সো স্পোর্টসের সাথে আমরা ঈদের পরে হয়তো বসবো, এখনও তারিখ জানি না। বাট আমরা স্পোর্টস মিনিস্ট্রির থেকে সহযোগিতা চাই প্রত্যেকটা স্কুলে, মানে সেকেন্ডারি লেভেলে আমরা প্রাইমারি লেভেলের কোচিং দিতে চাই। সো স্পোর্টস ইনস্টিটিউট আলাদা, এটা থাকুক, এটা আমাদের আন্ডারেই আছে, এটা অসুবিধা নেই, বা স্পোর্টস মিনিস্ট্রির আন্ডারে আছে। বাট প্রত্যেকটা স্কুলে, সো স্কুলে আপনার ফুটবল কোচ, প্রপার ফুটবল কোচ, স্কুলে যেসব খেলা হয়, টেবিল টেনিস, আপনার যে অন্যগুলো খেলা, জিমন্যাস্টিক্স বলেন, ব্যাডমিন্টন বলেন, আপনার রেসলিং বলেন, ক্রিকেট, নালে মানে দেখেন, আমরা আসলে চাই গ্লোবালি কম্পিট করতে। এগেন, ক্রিকেট যদি সবাই চায় তাহলে ক্রিকেট, সিম্পল কথা। বাট আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, ক্রিকেট ইজ নট এ গ্লোবাল স্পোর্টস। ক্রিকেট বিশ্বে যদি এখন মনে করেন আপনি খেলা দেখবেন যে আমস্টারডাম বা নেদারল্যান্ড ক্রিকেট খেলছে, বা আপনার নরওয়ে ক্রিকেট খেলছে, একটু ভালো করে তাকায় দেখবেন, ইদার ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান বা ইন্ডিয়ান বা পাকিস্তানি বা বাংলাদেশি, এরাই ওইখানে যারা এনআরবি মানে নন রেসিডেন্ট এসে তারা খেলছে। আসলে ওই এলাকার লোকরা খেলছে না, ফুটবল সবাই খেলছে। জি, শেষ করব আমি একেবারে শেষ প্রশ্ন, যে আপনি সম্প্রতি বলেছেন যে আপনার এলাকায় ঢাকা 13 আসনের যে কিশোর গ্যাং আছে, চাঁদাবাজি আছে, সেইগুলো বন্ধ করার জন্য পদক্ষেপ নেবেন। এই কিশোর গ্যাং কিন্তু বড় ধরনের একটি মাথা ব্যথার কারণ আমাদের সমাজের ক্ষেত্রে। নিশ্চয়ই। আসলে কি উদ্যোগ নেবেন আসলে? সো যেমন মনে করেন আমরা অনেকগুলো উদ্যোগ নিচ্ছি, বাট আমি খুব ছোট করে বলি। গত কয়েকদিন মানে নির্বাচনের পর বড় বড় 2-3টা ঘটনা ঘটিয়েছে এই কিশোর গ্যাংয়ের গুন্ডারা, মস্তানরা। আমরা ইমিডিয়েটলি জিরো টলারেন্স পলিসি নিয়ে তাদের যত মানে লিস্টের যতগুলো ছিল সবাইকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হয়েছে।
তাদেরকে সর্ট অফ কি বলে নাম কোর্টের আওতায় দেওয়া হয়েছে, মানে মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় যারা এগুলোর মূল হোতা তাদের বিরুদ্ধে ওয়ার্নিং চলে গেছে যে আমরা জিরো টলারেন্স। রাস্তায় যে চাঁদাবাজি হয় এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। রাতারে সব পরিষ্কার করতে পারবো না ভাই, বাট অনেক কিছু পরিষ্কার হওয়া শুরু হয়েছে। ছিনতাই টিনতাই এগুলো এই মাসটাতে রোজার মাসে আরও বাড়ে, কারণ ওই যে কিছু টাইম থাকে আপনার কি বলে নাম আপনার নামাজের কিছু টাইম থাকে বা ইফতারের কিছু টাইম থাকে, যেই টাইমগুলো আর কি সর্ট অফ লাইক জনবিহীন হয়ে যায় আর কি। এই টাইমগুলো সুবিধা বা সর্ট অফ অসৎ সুবিধা নিতে চেষ্টা করে এই গ্যাংগুলো। এই টাইমগুলোতে আমরা এক্সট্রা টহল দেওয়ার ব্যবস্থা করছি। আমরা পুলিশ ফোর্সেসকে আরও এম্পাওয়ার করতে চেষ্টা করছি, এটার জন্য আলাদাভাবে ফান্ড তৈরি করছি। আমরা প্রত্যেকটা জায়গায় নতুন করে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছি এবং এগুলো আজকেও বৃহত্তর বাজার কমিটিগুলোকে নিয়ে আমি বসেছিলাম আমার এলাকায়। সো মন্ত্রণালয়ের কাজ যেমন আছে এলাকার কাজও আছে। বাজার কমিটির সবাইকে আমি ডিরেক্ট ইনস্ট্রাক্ট করেছি তাদের বাজারের আশেপাশে যেন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। বাজার কমিটিকে আমি সর্ট অফ অ্যাকাউন্টেবল ধরবো, ইনক্লুডিং পুলিশ। বাজার কমিটিকে আমি অ্যাকাউন্টেবল ধরবো যদি এই বাজারের আশেপাশে চাঁদাবাজি হয়, কারণ বাজার কমিটিদের শক্তি আছে। তো এরকম সবার সাথে আমরা বসছি, আমরা একটা নেটওয়ার্ক তৈরি করছি, আমরা পুলিশের অ্যাক্টিভিটি বাড়াচ্ছি, একটা ফান্ডও তৈরি করছি আমরা পুলিশের জন্য। সম্প্রতি দু একদিনের মধ্যে আপনি নিশ্চয়ই দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা একটি ঘটনা দেখেছি। মোরাল পুলিশিং বলবো না কি বলবো সেটা আমি জানি না, নারী শিক্ষার্থীদের উপরে একটি হামলা বা হেনস্থার একটি ঘটনা দেখেছি। আপনি নিশ্চয়ই এই বিষয়টি দেখেছেন। দেখেন এইটা দেখেছি, এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। এই ধরনের প্রত্যেকটা ঘটনা অত্যন্ত দুঃখজনক, বাট এই ধরনের ঘটনা বাংলাদেশে হচ্ছে এবং গত 18 মাসে বেশি হয়েছে। গত 18 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে, এবং এগেন আমি আমার ধারণা শেয়ার করছি, এটা ফ্যাক্ট নাও হতে পারে, বাট আমার ধারণা এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে উগ্রপন্থী আচরণের সিম্পাথাইজার অনেকে ছিল। যখন আমরা দেখেছি যে নারীরা ফুটবল খেলতে গেছেন সেখানে আক্রমণ হয়েছে, নারীরা কোথাও বসে আছেন চা খাচ্ছেন বা কিছু খাচ্ছেন তাদের উপরে আক্রমণ হয়েছে, এই জিনিসগুলোর কোনো ধরনের বিচার বা কিছুর আয়তায় আনা হয় নাই। এমনকি ওই সরকার একটা নারী কমিশন বসিয়েছিল, সেই নারী কমিশন জাস্ট একটা রিপোর্ট দিয়েছিল, রিপোর্টের বাস্তবায়নের কাজও কেউ কখনো করে নাই। এই আমাদের যে সব রাজনৈতিক দল নিয়ে যে আলোচনা বসেছিলাম সনদের, সেখানে ওদের আলোচনা উঠেই নেই কোনোদিনও। হ্যাঁ, কিন্তু তাদের বিরুদ্ধে বিশাল মিছিল এইটাই হয়েছে, কুশপুত্তলিকা পুরানো হয়েছে, ডেথ থ্রেট দেওয়া হয়েছে, মানে মেরে ফেলবে এরকম থ্রেট অফিসিয়ালি দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে কিচ্ছু আসেনি। এবং আমি ওই কমিশনের মেইন যিনি ছিলেন আমাদের পুরনো পরিচিত, মানে আমাদের শ্রদ্ধেয়, তো ওনার সাথেও যখন কথা বলেছি দুঃখের সাথে শুনেছি ওনার কাছ থেকে যে সরকারের পক্ষ থেকে ওনাদের এক্সট্রা প্রোটেকশন, যে ওই যে গানম্যান বা পুলিশ প্রোটেকশন, এগুলো কিছুটা ব্যবস্থা করা হয় নাই। আমাকে শেষ করতে বলছে আমার প্রোডিউসার, আমাকে শেষ করতে হবে। আপনার কাছে আরও অনেক বিষয়ে আমাদেরকে জানার ছিল, কিন্তু নিশ্চয়ই আপনি আগে যেভাবে আমাদেরকে সময় দিতেন, আগামীতে হয়তো আপনার ব্যস্ততার মাঝেও সময় দেবেন, আমরা সেই প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়।